আপনি যদি পৃথিবীর বিভিন্ন দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং গণঅভ্যুত্থানে যে সরকারটি গঠিত হয়েছে, আমি যদি আপনাকে ডেটা দেই, একেবারে দৃশ্যমান ডেটা, সেখানে আপনি দেখবেন যে ২৬টি দেশের ভিতরে আসলে ১৬টি দেশ কিন্তু সাকসেস স্টোরি আছে, যারা নির্বাচন জাস্ট একটা নির্দিষ্ট সময়ের ভিতরে করেছে এবং সংস্কার কার্যক্রমগুলো মৌলিকভাবে করেছে। বিএনপি আসলে অন্তর্বর্তী সরকারকে বোঝাতে সক্ষম হয়েছে বিষয়টি। এরকম লন্ডন বৈঠকের পরে আপনার কি মনে হলো আসলে ফেব্রুয়ারির প্রথমার্ধের যে নির্বাচনের কথা, এবং সেটি কি আসলে নির্বাচনী স্টেক হোল্ডার যারা আছে সেটি যদি বলি জনগণের জায়গা থেকে, একদম সাধারণের জায়গা থেকেও যদি আপনি মনে করেন যে কতটা আসলে কনফিডেন্ট হওয়া গেল যে নির্বাচনটা হোক, এবং তার আগে আরও দুইটি বিষয় বলা হয়েছে, সংস্কারের কথা বলা হয়েছে, বিচারের জায়গায় সেটি যথেষ্ট অগ্রগতির সাপেক্ষেই তো সেই তারিখের কথা বলা হয়েছে, সেটি কতটা সম্ভব? এখানে আসলে স্টেক হোল্ডার কিন্তু বেসিক্যালি দুইটা পার্টি, একটা হচ্ছে গভর্নমেন্ট, আরেকটা হচ্ছে রাজনৈতিক দল। তো আপনি নিজে উল্লেখ করেছেন যে বিশ্বাস অবিশ্বাস এবং আস্থা অনাস্থার জায়গা। রাজনীতিতে বিশ্বাস অবিশ্বাস এটি অমূলক কোনো জিনিস নয়, থাকতেই পারে, এবং এটি আমি বিশ্বাস অবিশ্বাস আস্থা অনাস্থার জায়গায় না গিয়ে আমি এটুকু বলি, এখানে আসলে আলোচনা সমালোচনা বা পক্ষ মানে আর্গুমেন্ট এবং তার বিপরীতে আর্গুমেন্ট থাকতে পারে। তো পঞ্চম দিনে সংস্কার নিয়ে যে আলোচনা হয়েছে দ্বিতীয় দফায়, সেখানে আপনি বলছেন, আমি এখানে এইভাবে দেখতে চাই, দেখুন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এটি কিন্তু কোনো নির্বাচিত রাজনৈতিক সরকার নয়, যার ফলে এটি 5ই অগাস্টের যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী সরকারটি একটি মনোনীত সরকার, জনগণের সমর্থিত সরকার। তো বৃহৎ একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার যে চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে যে সাক্ষাৎটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যেটি হয়েছে, এটি আমি মনে করি যে শুধু রাজনীতিতে এক ধরনের, এটি ঠিক যে রাজনীতিতে বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের ডেটকে কেন্দ্র করে কিছুটা দূরত্ব তো ছিল, এবং সেই দূরত্বটার চাইতে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে জনগণের ভেতরে এক ধরনের অস্বস্তি ছিল। তো সুতরাং সেই অস্বস্তিটা 13 তারিখে পরে যে কেটে গেছে, এটা আমরা দৃশ্যমানে কিন্তু দেখতে পাচ্ছি। আমি এখানে যেটা বলতে চাই সেটি হচ্ছে নির্বাচন এবং সংস্কার বা বিচার, এই তিনটে ইস্যুকে নিয়ে যদি আপনি কথা বলেন, বিশেষ করে বিচারের ব্যাপারটা তো আসলে একটা অনেক লম্বা একটা সময়ের বিষয়। যদিও 13 তারিখে যৌথভাবে যে বিবৃতিটি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে মূলত আপনার বিচার সংস্কার এই কাজগুলো দৃশ্যমান সন্তোষজনক পর্যায়ে গেলে তাহলে সেটি প্রস্তাবনা যেটা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আসছে, সেটি হচ্ছে যে রমজানের আগে ইলেকশনটা হওয়ার ক্ষেত্রে, এবং সেটি প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছে হতে পারে। এটি একটি পজিটিভ দিক, আমি ইতিবাচকভাবে দেখি। এখানে একটা জিনিস দেখুন, যে নির্বাচন এবং সংস্কার মানে সংস্কারকে কেন্দ্র করে নির্বাচনকে প্রলম্বিত করা যাবে না, কারণ কেউ যদি মনে করে যে আসলে সংস্কার শেষ করে তারপর নির্বাচন, সেটিও যেরকম ঠিক না। এই জায়গায় তো কোনো দ্বন্দ্ব তৈরি করার সুযোগ নেই। আমি মনে করি যে সংস্কার তার মতো করে চলবে এবং নির্বাচনটাও যথারীতি প্রস্তুতি নেবে, কারণ এখানে রাজনৈতিক দলগুলো যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনটি ছিল না, সেই দৃষ্টিকোণ থেকে আপনারা জানেন, আমরা সবাই জানি। তো সুতরাং সেই নির্বাচনের জন্য জনগণের ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে, জনগণ আসলে ভোট দিতে চায় এবং নির্বাচিত সরকারের হাতে আসলে রাষ্ট্র ক্ষমতা দিন শেষে যাবে। আপনি যদি পৃথিবীর বিভিন্ন দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং গণঅভ্যুত্থানে যে সরকারটি গঠিত হয়েছে, আমি যদি আপনাকে ডেটা দেই, একেবারে দৃশ্যমান ডেটা, সেখানে আপনি দেখবেন যে 26টি দেশের ভিতরে আসলে 16টি দেশ কিন্তু সাকসেস স্টোরি আছে, যারা নির্বাচন জাস্ট একটা নির্দিষ্ট সময়ের ভিতরে করেছে এবং সংস্কার কার্যক্রমগুলো মৌলিকভাবে করেছে। এবং যে সকল দেশ শুধু সংস্কারগুলোকে মানে এটিকে গুরুত্ব দিয়ে নির্বাচনটাকে প্রলম্বিত করেছে, সেই দেশগুলো কিন্তু ব্যর্থতার স্টোরিতে চলে আসছে পৃথিবীর। আমি 2-1টি উদাহরণ দিই আপনাকে। যেমন আপনি লাইবেরিয়ার কথা জানবেন এবং সেখানে নাইজেরিয়ার কথা দেখবেন, ইভেন আপনি শ্রীলঙ্কার কথাও দেখবেন, যেটা ব্যর্থ স্টেটে কিন্তু পরিণত হয়েছে। সেখানে যে আমরা যদি গ্রিসের কথা বলি, আমরা যদি গ্যাবনের কথা বলি, আমরা যদি ম্যাক্সিসের কথা বলি, সেখানেও দেখবেন যে তাদের একটা সাকসেস স্টোরি আছে। আপনি আমাদের একেবারে নেইবার কান্ট্রি যেটি হচ্ছে ভুটান, সেখানে দেখবেন 2008 সালে তারাও কিন্তু এরকম একটি প্রক্রিয়া নিয়ে অগ্রসর হয়েছিল, কিন্তু সেটি সাকসেস হয়নি। পরবর্তীতে তাদের স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করেছে। এখানে মূলত যে জিনিসটি আমি বলতে চাই সেটি হচ্ছে যে জনগণ, আপনি যদি সামগ্রিকভাবে বিবেচনা করেন, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে অর্থাৎ সামনে যে আমাদের অনেক বড় চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো যদি আপনি মোকাবেলা করতে চান, তাহলে দেখবেন যে বাংলাদেশের বর্তমান ইকোনমিক যে জিডিপি রেট, যেটা ওয়ার্ল্ড ব্যাংক ঘোষণা করেছে, সেখানে 3.3। তো সুতরাং যেটি একেবারে সর্বকালের সবচেয়ে লোয়েস্ট একটা অংশ, এবং সেখানে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, ইনভেস্টমেন্টগুলো হচ্ছে না,
এবং আপনি দেখবেন আনএমপ্লয়মেন্টের রেট অনেক বেড়েছে, ইভেন পভার্টি রেটও বেড়েছে প্রায়। আপনার সব মিলিয়ে একটা বড় ধরনের চ্যালেঞ্জ কিন্তু সামনে আসে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে নির্বাচন, এবং এটিকে কিছু রাজনৈতিক দল হয়তো তাদের নিজস্ব একটা ইডিওলজি থাকতে পারে, তাদের কিছু কৌশল থাকতে পারে, কিন্তু রাষ্ট্রকে যদি আপনি আফল করতে চান, প্রকৃত অর্থে রাষ্ট্রকে যদি প্রকৃত অর্থেই একটা ইতিবাচক দৃষ্টিতে নিয়ে যেতে চান, তাহলে আমি মনে করি নির্বাচন পরবর্তী যে চ্যালেঞ্জগুলো আছে, সকল রাজনৈতিক দল যে রাষ্ট্র ক্ষমতায় যাক না তাদেরকে এটা মোকাবেলা করার জন্য কিন্তু একটা ঐক্যমত আসতে হবে। একটুখানি আলোচনা আমরা যদি গণঅভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তী সরকার এবং সেই সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে যেটি বলা হয়েছে যে এই সরকারের জনগণের ম্যান্ডেট নির্বাচনের মাধ্যমে যে সরকার তার চেয়েও বেশি, এরকম কথাও কিন্তু আলোচিত হয়েছে, আপনি নিশ্চয়ই সেগুলো শুনেছেন। এবং তারা যেটি শুরু থেকেই বলবার চেষ্টা করেছেন যে এইটি হলো সবচেয়ে বড় সুযোগ, আপনি নিশ্চয়ই শুনেছেন এই কথাগুলো। এইবারে যদি সংস্কারগুলো না করা যায় তাহলে হয়তো কখনোই হবে না। এখন এই জায়গা থেকে আপনি যদি বলেন এই সংস্কারগুলো, মৌলিক সংস্কার যদি করতে হয় তাহলে সময়টা কতটুকু? আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। দেখুন, এখানে একটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এটি কিন্তু অনেক পাওয়ারফুল একটি সরকার। কারণ আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এত পাওয়ার নিয়ে, মানে এত জনসমর্থন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার অতীতে কখনো গঠিত হয়নি। তারা আসছে অনেক ক্ষমতাধর একটি জায়গা থেকে, মানে জনগণের স্পিরিট নিয়ে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনি দেখেন এই সরকারটা কিন্তু সবচেয়ে দুর্বল সরকার। 10 মাসের পরে, হ্যাঁ, দুর্বল সরকার এই কারণে বলছি যে তারা মানে কোন জায়গা থেকে স্টার্ট করবে, কোথায় গিয়ে শেষ করবে, এই প্ল্যানিংগুলো কিন্তু এই সরকারটা আপনি দেখবেন। কারণ কি সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে আমাদের দেশের ভেতরে যে বিভিন্ন ধরনের আনবিকামিং কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে, সেটি কিন্তু সরকারের মানে মূলত দুর্বলতায় কিন্তু প্রকাশ পায়। আপনি যে কথাটি বলেছেন সেটি এক ধরনের একটি গ্রুপ হয়তো সেই ভাইভটা তৈরি করার চেষ্টা করেছে, এবং আমার মনে হয় না যে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তারা এটি ধারণ করে, এটা আমি মনে করি, আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু এটি ঠিক যখনই আপনার দেখবেন যে এক ধরনের মানে আমি বলি যে সুগঠিত এবং রাজনৈতিক সরকার যখনই না থাকে, তখনই আপনি দেখবেন যে একটা গ্রুপ থাকে যারা এটিকে কিন্তু বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে। এর সাথে আমি মনে করি যে এই যে পতিত সরকার, যে ফ্যাসিস্ট সরকার, এই ফ্যাসিস্ট সরকারের হাতে যে অর্থ, আমার এটা ব্যক্তিগত অবজারভেশন, যে অর্থ, এই অর্থ দেশে এবং দেশের বাইরে তারা কিন্তু নিয়ে গেছে। ফলে এটি বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ক্ষেত্রে তারাও কিন্তু চুপচাপ বসে থাকবে তা তো নয়। আমরা তো দৃশ্যমান দেখেছি, তাদের বিভিন্ন ডেমনস্ট্রেশন করার প্রক্রিয়াটা দেখেছি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি একজন 5ই অগস্টের যে স্পিরিট, একজন ধারক হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি মনে করি, দেখুন আসলে ছোট ছোট ইস্যুকে বড় করে না দেখে আমরা মনে করি যে জাতীয় ঐক্য, এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ছোট এবং স্থূল বিষয়গুলোকে ইগনোর করে মৌলিক যে জায়গাগুলোতে আপনি, এটি তো ঠিক যে বাংলাদেশে ফ্যাসিস্ট তৈরি অতীতে অনেক স্বৈরাচার আমরা দেখেছি, আপনি সমালোচনা করতে পারেন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, কিন্তু ফ্যাসিস্টও কখনো আপনি দেখেন। ইভেন হোসেন মোহাম্মদ এরশাদ যখন দীর্ঘ 9 বছর ছিল, সেও কিন্তু ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হয় নাই, যেটা বিগত 17 বছরে হচ্ছে শুধু নির্বাচনটা না করে জনগণকে। সুতরাং আমার মনে হয় নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু যদি এই ধারাবাহিকতাটা আপনি অব্যাহত রাখেন, তাহলে ফ্যাসিস্ট তৈরি হওয়ার সুযোগ কিন্তু বন্ধ হবে।